সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের এই রুমের সামনের দিকে অনেকগুলি আসন খালি আছে, দয়া করে পেছনে যারা আছেন একটু সামনে চলে আসতে পারেন, তাহলে আমাদের আলোচনাটা আমরা অনেকটা আরো নিবিড়ভাবে করতে পারবো। আমরা এই আলোচনাটা এখনই শুরু করছি। আমাদের এই সেশনে সভাপতিত্ব করবেন জনাব মুনির উদ্দিন শামীম, ডিরেক্টর প্রোগ্রাম ইথিক্যাল ট্রেড ইনিশিয়েটিভ ইটিআই বাংলাদেশ। আমাদের এই সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব গৌরাঙ্গ নন্দী, চেয়ারপারসন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ, সিইপিআর। আমাদের সাথে বাংলাদেশে ব্যাংকিং খাতে কাজ করেন এমন বেশ কয়েকজন সম্মানীয় আলোচক আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহ মোহাম্মদ আহসান হাবিব, প্রফেসর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট; সাইয়েদা আফজালুল নেসা, হেড অফ সাস্টেনেবিলিটি, HSBC ব্যাংক; নির্ঘাত মুমতাজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ সাস্টেনেবল ফাইন্যান্স ব্যাংক, NCC ব্যাংক; মোহাম্মদ ফিরোজ আলম, চিফ রিস্ক অফিসার, সিটি ব্যাংক PLC; আবু হেনা মুস্তফা কামাল, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি; নাসরুম মিন আল্লাহ, ইউনিট হেড ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স, ইটকল। আমি সেশনের সভাপতি মহোদয়কে আমাদের সকল আলোচকদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শামীম ভাই। উপগত সুধীমণ্ডলী, উপগত সুধীমণ্ডলী, আপনারা জানেন জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে আর্থিক খাতের একটি বড় রকমের অবদান রয়েছে। সকালে আমরা যে আলোচনা করছিলাম, শাহরিয়ার ভাই যে আলোচনা উপস্থাপন করেছেন, এখানে কিভাবে বিনিয়োগ হয় এবং কি ধরনের বিনিয়োগ প্রয়োজন, বিনিয়োগের ক্ষেত্রে আমরা কি ধরনের স্ট্যান্ডার্ড মাথায় রাখি এবং ব্যাংকগুলো যেখানে বিনিয়োগ করে সেই বিনিয়োগ রূপান্তরের ক্ষেত্রে কতটা ট্রানজিশন এবং ন্যায্যতা নিশ্চিত করে, সেটা মূলত আমরা একটু আলোচনা করতে চাই। এই আলোচনাটা এই জন্য গুরুত্বপূর্ণ, পৃথিবীব্যাপী আপনারা দেখেছেন যে এই মুহূর্তে জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে যত ধরনের সহযাত্রীদের কথা বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, তার মধ্যে একটি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার যে নীতি প্রণয়ন করেছে, বাংলাদেশ ব্যাংক বিশেষত ইতিমধ্যে সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি তৈরি করেছে, ইতিমধ্যে গ্রিন ফাইন্যান্স পলিসি তৈরি করেছে, ইতিমধ্যে ট্যাক্সোনমি তৈরি করেছে। এই যাত্রাগুলো দারুণভাবে রয়েছে। একই সাথে আপনারা যদি দেখেন বাংলাদেশে গত 2 বছর ধরে, কি ব্যাংকার্স কলিগরা ভালো বলতে পারবেন, সাস্টেনেবল ব্যাংকিং র্যাঙ্কিং করা হচ্ছে। এটি ব্যাংকগুলোকে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু একই সাথে প্রশ্ন রয়েছে, ব্যাংকগুলো যে বিনিয়োগ করছে সেখানে আমরা কতটা ESG ফলো করছি, সেটি আসলে কতটা সবুজ রূপান্তরের দিকে যাওয়ার পথে আসলে সহায়তা করছে অথবা করছে কিনা, সেগুলো একটি বড় প্রশ্ন তৈরি করছে। ইতিমধ্যে পৃথিবীতে 2টো রিপোর্ট তৈরি হয়েছে। একটি রিপোর্ট হচ্ছে ফান্ড দ্য ফিউচার, তারা একটি রিপোর্ট তৈরি করেছে। সেখানে তারা পৃথিবীতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংকে রেড ফ্ল্যাগ দেখিয়েছে। তারা বলেছেন যে এখানে যে অর্থ বিনিয়োগ করা হচ্ছে সেখানে পূর্ণাঙ্গভাবে ESG স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে না এবং জেন্ডার পলিসি ফলো করা হচ্ছে না। সুতরাং এক ধরনের মিশ্র বিষয় রয়েছে, কিন্তু এই যাত্রায় নিঃসন্দেহে অর্থনৈতিক খাতের ভূমিকা অনেক বেশি, বিশেষত ফিনান্সিয়াল সেক্টরে অনেক বেশি ভূমিকা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে BWGED থেকে এবং একই সাথে গৌরাঙ্গ নন্দীদার নেতৃত্বে একটি CPR থেকে একটি গবেষণা পরিচালনা করেছেন তারা। আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করব, সেটি হচ্ছে বাংলাদেশে যে ব্যাংকগুলো আসলে পরিচালিত হচ্ছে, কার্যক্রম পরিচালনা করে, তারা এনার্জি খাতে যে বিনিয়োগ করে থাকেন, সে বিনিয়োগের চিত্রটা কী রকম আসলে, এবং সেটি কতটা ESG স্ট্যান্ডার্ড আমরা নিশ্চিত করতে পারি, আমরা জেন্ডার রোল কতটা দেখতে পারি, অন্যান্য যে রোলগুলো রয়েছে, বিশেষত লেবার
সেটি আমরা কিভাবে দেখছি ইত্যাদি নিয়ে একটি প্রেজেন্টেশন আমরা প্রথম নন্দীদের কাছ থেকে শুনবো। আর তারপর আমাদের সাথে আমাদের যে ব্যাংকার কলিগরা যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে শুনবো। আমাদের সাথে এই সেশনে সভাপতিত্ব করছেন জনাব মুনিরউদ্দিন শামীম ভাই। শামীম ভাই আমাদের প্রেজেন্টেশন শুনবেন, আমাদের কলিগ যারা ব্যাংকস থেকে যুক্ত হয়েছেন তাদের কথা শুনবেন এবং সবার শেষে একটি সামারি দিবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেই আলোচনাগুলো শুনছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আশা করছি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো দয়া করে নিজেরা একটু নোট নেবেন। আমরা প্রেজেন্টেশন শেষে, আলোচনার শেষে একটি কোশ্চেন অ্যান্সারিংয়ে যাব, যেখানে আমরা প্রেজেন্টারদের কাছ থেকে এবং স্পিকারদের কাছ থেকে শোনার চেষ্টা করব। সো আপনার কোনো প্রশ্ন থাকলে সুনির্দিষ্টভাবে সেই প্রশ্নটি নোট নিতে পারেন অথবা আমাকেও দিতে পারেন, আপনাদের হয়ে আমি প্রশ্নটা উপস্থাপন করব। ধন্যবাদ। আমি এবার বলার জন্য অনুরোধ করব, পরে অনুরোধ করি। আমরা একটু ফিরে যাই অডিয়েন্সের কাছে। শামীম ভাই, আমরা একটু অডিয়েন্সের কাছে ফিরে যাই। কলিগস, আপনারা কি একটু খোলা মাইক দিতে পারেন? আমরা প্রথমে একটু 5টা প্রশ্ন নিতে চাই। যে 5 জন প্রশ্ন করবেন সকলের ছবি দেখা যাবে ওই স্ক্রিনে। দয়া করে 5টা প্রশ্ন, 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন সামনেই আছে। ভাইকে দিন। এমনকি এটা প্রশ্ন করার সময় আপনি যে একটু পরিচিত হতে পারেন এবং কাকে প্রশ্ন করছেন সেটাও বলতে পারেন, আপনাকে উনি রেসপন্স করবেন। আমি কারিমুল, আমি সিটি ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অপারেশনাল হেড। আমার বস এখানে আছেন, ওনারা স্পিচ দিয়েছেন, সিটি ব্যাংক রিলেটেড সবকিছু অলরেডি বলে ফেলেছেন। এটা ঠিক প্রশ্ন না, আমি একটা কাইন্ড অফ ফিডব্যাকের মতো করে বলতে চাই, যেহেতু এর পরেও আরো স্পিকার আমাদের এখানে আছেন। আমরা যে এনার্জি ট্রানজিশন নিয়ে কথা বলছি, আসলে মূল জায়গাটা কিন্তু আপনার ডিমান্ড সাইডে ডিমান্ডটা ক্রিয়েট হতে হবে। আমাদের কারেন্ট যে আপনি দেখেন ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ডিমান্ডের থেকে বেশি কিন্তু অলরেডি আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন ক্যাপাসিটি আছে। তাহলে এখন আপনি যদি ডিমান্ডটা ক্রিয়েট না করেন, আপনি এনডিসিতে প্রায় 80 মিলিয়ন টনের মতো কার্বন এমিশন রিডাকশন করবেন, প্রায় 80% এমিশন রিডাকশনটা যেটা আমাদের টার্গেট, সেটা আসবে আপনার এনার্জি সেক্টর থেকে। সেক্ষেত্রে ডিমান্ডটা ক্রিয়েট না করলে কিন্তু কাজটা হচ্ছে না। এখন ডিমান্ড ক্রিয়েট করার জন্য একটা বড় যে জিনিসটা আসছে, যে কর্পোরেট যে এগ্রিমেন্টটা, কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, অলরেডি ভাই কিছুটা কভার করেছেন, যে ওইটা করার ক্ষেত্রে যদি গভর্নমেন্ট এটাকে আসলে ম্যান্ডেটরি না করে, আমাদের যে কর্পোরেট হাউসগুলো আছে তাদের যদি অব্লিগেটরি করে দেয় সবাইকে তার টোটাল পাওয়ার পার্সেন্টেজের একটা সার্টেন পার্সেন্টেজ রিনিউয়েবল এনার্জি থেকে নিতে হবে, এটা যদি করা সম্ভব হয় তখন কিন্তু গ্যারান্টিটাও আসলে টু সাম এক্সটেন্ট এই চ্যালেঞ্জটা কমে যাবে। বিকজ তখন একটা মার্কেট ক্রিয়েট হয়ে যাবে। হয়তো যে বায়ারকে কোনো একটা প্রডিউসার যার সাথে এগ্রিমেন্ট হইলো, সে হয়তো 5 বছর পরে, আমাদের সিআরও যেমন বলেছিল, হয়তো 5 বছর পরে সেই কোম্পানিটা ইটসেলফ আর থাকছে না। কিন্তু মার্কেটে যদি সকল কর্পোরেট হাউসের জন্য রিনিউয়েবল এনার্জি কেনা ম্যান্ডেটরি হয়ে যায়, তখন অন্য একটা বায়ার কিন্তু এখানে চলে আসবে। সো এই জায়গাটাতে আমি বলবো যে এই কর্পোরেটদের ক্ষেত্রে যারা ইলেকট্রিসিটি কিনছে ন্যাশনাল গ্রিড থেকে, তারা এইটাকে কোনোভাবে ম্যান্ডেটরি করে দেওয়া যায় কিনা, এটা যদি করা যায় তাহলে এই চ্যালেঞ্জটা অনেকাংশে দূর হবে। থ্যাংক ইউ কারিমুল ভাই, থ্যাংক ইউ। এটা একটা ভালো আইডিয়া হতে পারে, কিন্তু একই সাথে আমার কাছে মনে হতে পারে গভর্নমেন্ট, কামাল ভাই, এটা কি হতে পারে যে গভর্নমেন্ট বলে রাখা, আপনি এন্টারপ্রেনার হিসেবে আপনি 30 মেগাওয়াট উৎপাদন করছেন, গভর্নমেন্ট বলল যে আপনার থেকে আমি নিশ্চিতভাবে 30 মেগাওয়াট নিচ্ছি, এবং সে 2 ক্ষেত্রে নেগোশিয়েট করবে। একটা কর্পোরেটকে বলবো যে তুমি 20% এখান থেকে নিতে হবে, অন্যদিকে সে হাউস হোল্ড লেভেলে যে কনজিউমার আছে তাকে সে সাবসিডাইজ রেটে দিবে। সো আমার মনে হয় কামাল ভাইয়ের কাছে আমরা পরে আসবো, যে কামাল ভাই রেসপন্স করার জন্য। আমরা আরেকজন কাছ থেকে একটু শুনি। স্যার একটু পরিচিত হবেন তাহলে। আমার নাম মোহাম্মদ আলী বিশ্বাস, আমি এনার্জি রেগুলেটরি কমিশনের ডিরেক্টর গ্যাস ছিলাম। পেট্রো বাংলাতে 30 বছরের বেশি কাজ করেছি, একটা কোম্পানির এমডিও ছিলাম। তো এখন একটা প্রাইভেট সেক্টর একটা কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে আছি। আমি আসলে কোনো দাওয়াত পাই না, তো পেপারে দেখলাম, দেখে এখানে ঢোকার চেষ্টা করলাম, যে যদি কেউ অ্যাকসেপ্ট করে তো প্রপোজাল দিলে আমাকে ঢোকার সুযোগ দিচ্ছে, এই জন্য আছি সারাদিন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে স্বাগতম আমাদের সাথে। আর এখানে যে আলোচনাগুলো শুনলাম, এটা আসলে আমার কাছে একটা বেসিক জিনিস বলতে চাচ্ছি, সেটা আপনাদের সবার কাছে স্রোতের বিপরীতও হতে পারে। সেটা হচ্ছে যে আমরা তো আসলে কন্ট্রিবিউট করতেছি কার্বনের ইয়েশনে কত, মাত্র 3.3 অথবা 3.3% মতো,
যেখানে চাইনিজ আমাদের থেকে 100 গুণ বেশি করছে। তো এইটার জন্য যে আমরা প্রতি বছরে $1 বিলিয়ন বা এরকম খরচ করার প্ল্যান করছি, এরপরে কনসালটেন্ট মিলে অনেক কিছু, কিন্তু এই পরিবেশটা তো কন্ট্রিবিউট করছে, এটাকে বেড়া দিয়ে ঠেকাতে পারছি না সারা দেশে। তাহলে ওরা যে কন্ট্রিবিউট করতেছে, ওরা কার্বন কন্ট্রিবিউট করতেছে যেটা, সেটা আমাদের এখানে এই 0.33% কতটুকু আসছে বা তার কোনো ইফেক্ট আছে কিনা। তা আমরা যেখানে নিজেরা ওরাটা যে আমাকে চাপাই দিচ্ছে, সেটা নেওয়ার জন্য আমরা এত বড় বড় সেমিনার করতেছি, এত খরচ করার, কিন্তু এটা প্রোটেক্ট করার জন্য তাদেরকে আমরা কি এই সামিট থেকে কি রিকমেন্ডেশন দিচ্ছি যে তোমরা এত বেশি করছো, সেটার ইফেক্টেড আমরা হচ্ছি, তার জন্য তোমরা কি করতেছো, বা তাদেরকে আমরা 100 গুণ বেশি করে আছে ওরা, তাহলে আমাদেরকে আর একটু করার সুযোগ দাও, সুযোগ দিয়ে আমরা একটু ক্যাপাবিলিটি বাড়াই। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা আদি প্রশ্ন। এটা আমাদের বেসিক 5 রাষ্ট্রগুলো সবসময় করে আসছে যে আমার ইন্ডাস্ট্রিয়াল এই যে কেন তুমি এসে বাধা দিচ্ছ, কিন্তু পৃথিবী যদি ডুবে আসলে সবার জন্য ডুববে। সো আমরা আমাদের জায়গা থেকে এটা করা জরুরি। অন্যদিকে ডেভেলপড কান্ট্রি যারা আছে, যারা সবচেয়ে মোস্ট পলিউটার, আমরা তাদেরকেও বাধ্য করছি যে তোমরা আমাদেরকে এটা আসবো আপনার কাছে, তাই না? সো আমরা এরপরে আনোয়ার ভাইয়ের হাত ছিল এই যে দ্বিতীয় সারিতে। ওনার উত্তর তো মাসুদ ভাই দিতে পারতো, কারণ উনি কপ থেকে মাইক। এসেছে তো মাত্র, ওই দাবি করে আসছে কিনা। তা আমার প্রশ্ন আসলে অনেকগুলো প্রশ্ন কয়েকজনের কাছে করা যায়, তো আলোচনার ক্ষেত্রে সবারটাই মানে আমার প্রশ্নের প্রেক্ষাপট গোড়া থেকে যারা আলোচনা করছে অবশ্যই যে গোল সেটিং যেটা নদী দেখতেছেন সেটা তো বলতে আমরা একসাথে কাজ করি, সুতরাং আমরা অনেক সময় জানি আমরা কি কি বলছি। আর মাসুদ ভাই অনেক কিছুই এর মধ্যে ক্লারিফাই করেছে। তো আমার প্রশ্নগুলো ইটকলের কাছে এবং মমতাজ আপা খুব ভালো এক্সপ্লেইন করেছেন রিফাইন্যান্সিং, প্রি ফাইন্যান্সিং ইত্যাদি বিষয়গুলোতে। তো টেকনিক্যালি কতগুলো বিষয় আমার কাছে যেটা আমি সরি, আমার নাম আনোয়ার হোসেন, আমি কাজ করি হচ্ছে গ্রিনফিল্ড লাইভলিহুড এন্ড সার্ভিসেস। আগে 35 বছর এনজিও তে কাজ করেছি, এখন ঠিক এনজিও রকম কাজ করি না, বিজনেস ফর্মে কাজ করি কৃষকদের সাথে, এবং কৃষকদের সাথে এগ্রিকালচার, রিনিউয়েবল এনার্জি এবং রিভার এই পানি ইস্যুতে কাজ করি। সুতরাং ওইখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যখন ইরিগেশন পাম্প করি সোলার দিয়ে, তখন আবার পানি ইস্যু চলে আসে যে আমি ওয়াটার লেভেল নিচে নামিয়ে দিচ্ছি। আর পলিসি কোয়ারেন্সের বিষয়টা আরেকটা রুমে আলোচনা হচ্ছে, এটাও একটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে যে আপনারা পলিসির কথা বলেছেন যে পলিসি কিভাবে বাধাগ্রস্ত করে ব্যাংকে, কিন্তু এট দ্য সেম টাইম বারবার মাসুদ ভাই যেটা বলেছে আমাদের মতোই কথা, তো সেটা সেই জন্য বলছি যে কি কোন ট্যাকটিসে কোন স্ট্র্যাটেজিতে আপনারা ওই ব্যারিয়ারটুকু ভাঙতে পারেন। তো আমার যেটা মনে হচ্ছে ফিল্ড লেভেলে ব্যাংকারদের সাথে কথা বলে আপনারা এখানে যা বলেন সেটা কিন্তু ফিল্ড লেভেলের ম্যানেজার সাহেবরা বুঝে না, এটা হচ্ছে বড় কথা। এখন আরেকটা জিনিস এখানে আলোচনায় আসেনি, সেটা হচ্ছে যে আমরা মাইক্রো গ্রিডের কথা বলছি বা নেট মিটারিং এর কথা বলছি। নেট মিটারিং একটা বড় বিষয় এখানে, যেটা কথা হচ্ছে যে ব্যাংকেরও একটা অপশন হতে পারে যে নেট মিটারিং এর টাকাটা কিভাবে ট্রানজাকশন হবে। তো ঠিক একইভাবে আমি যখন একটা ধরেন স্কুলের সাথে যখন কথা বলতে গেলাম যে তাদের পুরো স্কুলটাই সোলার করা যেতে পারে এবং নেট মিটারিং আন্ডারে হলে ওই গ্রামটাই কিন্তু ইলেকট্রিফিকেশনে যেতে পারে এবং ইলেকট্রিসিটি বিল কমে যাবে। এই জায়গায় এক্সটেনশন ওয়ার্কারদের যে ভূমিকাটা আছে সেটা কিন্তু নেই, যেমন সোলারের ক্ষেত্রে যেটা হবে বা ব্যাংকের ক্ষেত্রে যেটা হতে পারে এটা নেই। যেটা নাকি বারবার কথা এসেছে যে ব্যাংকে সেই রকম টেকনিক্যাল ক্যাপেবল লোক আছে কিনা, এটা আপনাদের নেই আমার কাছে মনে হচ্ছে। তো রিফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটা প্রশ্ন, তো ওই জায়গাটাতে আপনাদের স্ট্রেংথেন করা যেতে পারে কিনা এটা একটু বিবেচনা করবেন, তাহলে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং এ একটু এফোর্ট দিতে হবে। আরেকটা বিষয় আপনারা কনসিডার করেন না, সেটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল, যেটা নাকি আমরা বরাবর এনজিওরা খুব বাহাদুরি করি যে এটা তো আমাদের ক্যাপিটাল। এখন কি আমি যদি একটা স্কুলের বা মাদ্রাসার ব্যাপারে রিকমেন্ড করি বিজনেস পার্টনার হিসেবে, মাসুদ ভাইকে যদি বলি আপনি গ্যারান্টার হন, এখন কি সিটি ব্যাংক সেটা নিবে গ্যারান্টার হিসেবে? হয়তো নেবে না, পলিসিতে নাই। হ্যাঁ, আইপিডিসি একটা মার্সিডিজ গাড়ি হাইব্রিড কিনেছে, সেটা বিরাট করে ওই দিন বিজনেস স্ট্যান্ডার্ডে ছবি দিয়েছে যে তারা রিনিউয়েবল এনার্জিতে কতটা কন্ট্রিবিউট করতেছে, তারা কার্বন ইমিশন কতটা কমাচ্ছে। কিন্তু এর চেয়ে বড় করে হতো যদি একটা স্কুলে ওই টাকাটা ইনভেস্ট করতো এবং রিনিউয়েবল এনার্জির জন্য আরো ভালো একটা ওকে আনোয়ার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা কোশ্চেন যে আপনারা আরেকটা বিষয় উল্লেখ করেননি, এটা করা যেতে পারে কিনা আমার প্রশ্ন, সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবল ফান্ডিং, যেটা ব্যাংকের ক্ষেত্রে এটা খুব একটু স্পষ্ট হয়, অন্যদের ক্ষেত্রে স্পষ্ট হয় না, কিন্তু স্পেন্ডিংটা স্পষ্ট না।
এই জায়গা থেকে কি একটু স্ট্র্যাটেজিক্যালি এই ক্ষেত্রে ফান্ড ট্রান্সফার করা যায় না? শাহরিয়ার ভাই এখানে নেই, উনি কিন্তু প্রথম সেশনে বলেছেন যে আমাদের ডোমেস্টিক ফাইন্যান্সটাই যথেষ্ট। আপনি বলেছেন এআইবি বা অন্যান্য ব্যাংকগুলো কি করে আমরা ওভারকাম করতে পারি। তো আমি রিকোয়েস্ট করবো এইগুলি একটু আপনারা ব্যাংকের স্ট্র্যাটেজির দিক থেকে ওকে আনোয়ার ভাই, থ্যাংক ইউ ভেরি Thank মাচ। you. ওই যে পেছনে, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার পেছনে। থ্যাংক ইউ। আমার নাম সালমান হাওলাদার এবং আমি কাজ করছি প্রচেষ্টা ফাউন্ডেশনে। তো আমরা হচ্ছে রিসেন্টলি একটি প্রোটোটাইপ তৈরি করেছিলাম আরওয়ান ওয়াসিস নামে। এই মেশিনটির কাজ হচ্ছে গিয়ে আমরা পানিকে ফগ আকারে হচ্ছে গিয়ে একটা জায়গায় ছাড়া হয়, যার মাধ্যমে হচ্ছে গিয়ে আশেপাশের জায়গাটা শীতল হয়ে যায় অনেকটা, 5 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা ওখানে কমে যায়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান হচ্ছে এটা আমরা গরমকালে, যেহেতু আমরা দেখতে পারি অনেকে হিট স্ট্রোক করে, তো তাদের জন্য এটা খুবই উপকারী এবং এটা এয়ার পলিউশন কমাতেও আমাদের অনেক সাহায্য করে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে এখানে সোলার প্ল্যান্টসে ইউজ করব, কারণ আমাদের হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রয়োজন এটাকে চালানোর জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের সাহায্যটা কোথায় পেতে পারি আমরা এখান থেকে? ওকে, থ্যাংক ইউ ধন্যবাদ। ভেরি মাচ। আরেকটা প্রশ্ন নেই আমরা এই স্লটে? কোনো প্রশ্ন, কোনো সংযোজন, কোনো প্রস্তাবনা? এই যে সামনে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, পরিচয় দিই, আমার নাম মোহাম্মদ ফরুক, ফ্রম সিলেট। আমার প্রশ্ন হলো, আমার কিছু ক্লায়েন্ট আছে যারা স্কুল বেস, আমি সোলার প্রতিষ্ঠানের মালিক। ওনারা ব্যাংকের সহযোগিতা নিয়ে ওনারা স্কুলে সোলার প্রতিস্থাপন করতে চান। সেক্ষেত্রে ব্যাংকগুলো কীরকম সহযোগিতা করতে পারে বা কোন ব্যাংক সহযোগিতা করতে পারে? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার একটু শুনি আমাদের প্যানেলের কাছ থেকে, যদি কামাল ভাইয়ের কাছে প্রশ্ন ছিল প্রথম বোধ হয়। হ্যাঁ, একটু। একটা কাইন্ড অফ কোশ্চেন ঠিক না, অবজারভেশনের মতো আসলে কাইন্ড অফ রিকমেন্ডেশন যে বিভিন্ন যে ছাদ বাড়ি আমাদের আছে বা এডুকেশন ইনস্টিটিউট হসপিটালগুলোতে রুফটপটা ম্যান্ডেটরি করা যায় কিনা বা কর্পোরেট লেভেল থেকে ম্যান্ডেটরি করা যায় কিনা। আমি জাস্ট একটু রিসেন্ট ডেভেলপমেন্ট একটা আসছে, আমরা যখন লাস্ট বসছিলাম তখন একটা এসআরও একটা সার্কুলার জারি হয় গভর্নমেন্ট থেকে, খুব মানে ডিজাস্টার একটা ডিসিশন ছিল গভর্নমেন্ট লেভেল থেকে। কেমন যে নতুন যে অপশন মানে কানেকশন গুলো আসবে সেই ক্ষেত্রে রুফটপে সোলার প্যানেলটা ঐচ্ছিক করা হয়েছিল, অপশনাল। তো এর পরিপ্রেক্ষিত থেকে আমরা বিএসআর এর যত মেম্বার যারা ছিলাম সবাই আমরা ইন্ডিভিজুয়ালি আমরা একটা লেটার দিই, এরপর এটা গভর্নমেন্ট লেভেলে বসা হয়। তারপর থেকে একটা নতুন এসআরও এসেছে, ঠিক এসআরও না, আপনার সার্কুলার জারি হয়েছে, সেখানে কনফার্ম করা হয়েছে যে বাসাবাড়ি যেগুলো থাকবে সেখানে যদি ইউজেবল স্পেস 1000 স্কয়ার ফিট থাকে তাহলে সেখানে ম্যান্ডেটরি করতে হবে সোলার প্যানেল। যদি কমার্শিয়াল স্পেস থাকে এবং সেখানে যদি 10 কিলোওয়াট লোড থাকে তাহলে আপনার মিনিমাম এটা বোধহয় 20% ইয়েস করতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল যদি থাকে সেখানেও সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ লাইনের ক্ষেত্রে বলা হয়েছে 10 কিলোওয়াট যদি তার অধিক হয় সেক্ষেত্রে মিনিমাম 5 কিলোওয়াট বা 5000 ওয়াট নেট মিটারিং করতে হবে। আমার মনে হয় যে আমি প্রপার আনসারটা ওকে, দিয়েছি। একটু ফিরোজ ভাই রেসপন্স করতে চাইছিলেন। দ্যাটস গুড। হ্যাঁ, 3000 মেগাওয়াট নতুন করে করবেন। একটা কোশ্চেন তো কপ নিয়ে, এটা আসলে তো অনেক ডিসকাশন হচ্ছে। আমরা লাস্ট দুইটা কপে আমরা সিটি ব্যাংক থেকে জয়েন করছি, দুইটা কপে কিন্তু প্রত্যেকটা আমাদের যে এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট যারা আছে ওনারা প্রত্যেকবারে যে এই জিনিসগুলো ডিসকাস করে, কিন্তু যে আসলে একমত হয়নি যে এখনো এটার জন্য তারা আমাদেরকে কম্পেনসেশনটা দিবে। দ্যাটস দা বড় ইস্যু। বাট আমাদের এখন কেন দরকার যে গ্রিন এনার্জি? দিস ইজ নট অনলি ফর ডিকার্বনাইজেশন, দ্যাট অলসো রিকোয়ার ফর দ্য ব্যাংকের পার্সপেক্টিভে। কারণ আমাদের এখন কারিমুল যেটা বললো, আমাদের যে 30,000 মেগাওয়াট বা 28,000 আমরা যেটা বলি, তার দেখেন 5% শুধু রিনিউয়েবল, বাকি 95% কিন্তু ফসিল ফুয়েল। এই ফসিল ফুয়েল পুরোটাই ইম্পোর্ট। তার মানে কি এই ইম্পোর্ট কস্টও কিন্তু ইজিলি কমানো যায় যদি আমি 30% 20% রিনিউয়েবলে যাইতে পারি। একটা ইম্পোর্ট বাড়বে, সেটা হচ্ছে আপনার ওয়ান টাইম সোলার বাড়বে, সোলারের প্যানেল এটা সেটা বাড়বে, কিন্তু 20 বছরের জন্য কিন্তু আপনার
যে এলসি কস্ট, যে আমার ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জের উপরে যে প্রেশার, সেটা কিন্তু কমাই দিবে। এটা আমাদের স্বার্থেই করা উচিত একটা। সেকেন্ডলি হচ্ছে আমাদের কিন্তু এখন আসতেছে হচ্ছে আমরা বলি যে হচ্ছে পাসপোর্ট, পকেট পাসপোর্ট ফর দ্য প্রোডাক্ট ফর দ্য এক্সপোর্টিং টু দ্য ইউরোপিয়ান কান্ট্রি। একবার কিন্তু আসছিল হচ্ছে কমপ্লায়েন্স লাগবে রানা প্লাজারের পরে। এখন আসতেছে হচ্ছে আপনি প্রোডাক্টটা কোত্থেকে আনছেন, সাপ্লাই, কত কার্বন ইমিশন করছেন, কত পানি খরচ, পানি ইউজ করছেন, সবকিছু কিন্তু ওখানে লেখা থাকে। তার মানে ওইটার জন্য আসলে দরকার। আর সবচেয়ে বড় আরেকটা জিনিস দরকার, যেটা হচ্ছে গোয়িং ফরওয়ার্ডে যে প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রত্যেকটা কোম্পানি তার ফ্যাক্টরির জন্য কিন্তু 20% তার ওন সোর্স অফ রিনিউয়েবল এনার্জি লাগবে। এটা ফাইন্যান্সিং স্কোপগুলো বাড়ে। ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে আমরা এখানে আইসা বলি একরকম, কিন্তু আমাদের ব্রাঞ্চে গেলে শুনে আরেক রকম, ঠিক আছে? এটা আসলে সব জায়গায় এটা ধরেন ক্যাপাসিটি ইস্যু, এটা হচ্ছে তার নলেজ গ্যাপের ইস্যু, বাট অ্যাজ এ এটা কিন্তু সবাই এখন জানে ব্যাংকের হচ্ছে প্রত্যেকটা ইয়া থেকে সব জায়গায় জানে যে 5% হচ্ছে তার গ্রিন ফাইন্যান্সিং করতে হবে। এখন সে হয়তো গ্রিন ফাইন্যান্সিং আমাদের কিছু কিছু ব্রাঞ্চে, যেমন হচ্ছে সিটি ব্যাংকের 65 ব্রাঞ্চে কিন্তু গ্রিন ডেস্ক আছে, গ্রিন সাস্টেনেবল ডেস্ক আছে। ওই ডেস্কে জিজ্ঞেস করলে আপনাকে হেল্প করতে পারবে যে হচ্ছে যে কি কি গ্রিন ফাইন্যান্সিং করে, কোনটা কোনটা প্রোডাক্ট করে, সেই জিনিসগুলো ওখানে বলা আছে, থাকছে। যেটা হয়, আরেক ভাইয়ের কোশ্চেন ছিল রিলেটেড হচ্ছে আমরা ফাইন্যান্সিং করব কিনা স্কুল স্কুল এবং মাদ্রাসা কলেজ। এটা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে ফাইন্যান্সিং করব আমরা, আমি আমার মনে পড়ে আমরা যখন আমাদের কাছে একটা আসছে হুয়াই থেকে ছিল হচ্ছে তারা অ্যাসেস করছে বাংলাদেশের যে রুফটপ সোলারের জন্য দেয়ার ইজ এ হিউজ স্কোপ। আমরা তো একটা সোলার এমনি রুফটপ একবারে একটা পলিসির কারণে করে ওইটার কোনো ইফেক্টিভ ছিল না, সবাই করছে, কিন্তু আলটিমেটলি এটা বেনিফিট কি পাইছে জানি না, উপরে একটা সোলার রুফটপ আছে কিন্তু এটা বেনিফিট নাই। ওরা দেন এটাকে স্টাডি করছে যে এটা আসলে প্রপারলি হয়নি, প্রপারলি যে মেকানিজমে হওয়ার কথা সেই মেকানিজম হয়নি, যার কারণে এটা বেনিফিট কেউ পাচ্ছে না। পাইলে যে নিগার বলছে যে এটা পাইলে বুঝতে পারতাম যে কতটুকু কমছে, তাহলে মোটিভেট করতে পারতাম টু আদার্স। বাট আমরা একটা কাজ করছি যে হচ্ছে ধরেন এরকম বাড়িগুলো অ্যাপার্টমেন্টের উপরে আমি সোলার বসাবো, সোলারে ফাইন্যান্সিং করবো। এখন ফাইন্যান্সিং করতে গেলে এটা কি আমার এই পার্সোনাল লোন দিব, এটা কি ফাইন্যান্সিং করতে গেলে অ্যাসোসিয়েশনের নামে লোন দিব? পার্সোনাল লোক নিতে চায় না, পুরো অ্যাসোসিয়েশনের দায়িত্ব সে কেন নেবে? তারপরে অ্যাসোসিয়েশন হলে সেটার আবার হচ্ছে যে ডকুমেন্টের ব্যাপার সেটা থাকছে না, কিছু কমপ্লেক্সিটি আছে। এখন মাদ্রাসা যখন ফাইন্যান্সিং করবো, আমরা তো স্কুলে ফাইন্যান্সিং করতেছি না। এখন ধরুন স্কুলে ফাইন্যান্সিং, ইউনিভার্সিটি ফাইন্যান্সিং যখন করতে চাই, এটা ইনবিল্ট করে দিতে পারে যে সোলার করব সাথে। কিন্তু যখন অ্যাডহক বেসিসে একটা মাদ্রাসা আসলো, মাদ্রাসার আজকে একটা গভর্নিং বডি আছে, কালকে আরেকটা নাই। আমার একটা মনে পড়ে আছে, এটা শিক্ষালয় সামথিং শিক্ষালয়, একবার ফাইন্যান্সিং করছিলাম। তো ফাইন্যান্সিং করছিলাম এফডিআর এগেইনস্টে, পরের গভর্নিং বডি আইসা বললো যে উনি অবৈধভাবে এই কাজটা করে গেছেন। তাহলে যে শিক্ষালয় ফাইন্যান্সিং করলাম, উল্টা শিক্ষা দিয়ে দিল। দিস ইজ দ্য প্রসেস প্রসিডিউর। মানে এগুলাকে আমরা আসলে কাজ করবে যায় বাধা সম্মুখীন হই। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে লিখছি যে হচ্ছে এই অ্যাসোসিয়েশনের ফাইন্যান্সিং করলে আমার পার্সোনাল লোনে বলা আছে যে হচ্ছে যেটা 50% এর বেশি রিকোয়ারমেন্টের বেশি ফাইন্যান্স করতে, কিন্তু একে ফাইন্যান্সিং করতে হবে 70%, মিনিমাম 70% না করলে তো ওনার এই কষ্ট করতে পারবে না। আর ওনারা টাকাটা দিবে কোত্থেকে? প্রত্যেকের যে মাসে মাসে যে ওই যে সার্ভিস চার্জ দেয়, সার্ভিস চার্জের সাথে এটা একটা অ্যাকাউন্টে রাখে, কিন্তু ইস্যুটা হচ্ছে এটা কার নামে, রেসপন্সিবিলিটিটা। এরকম অনেকগুলো ইস্যুজ আছে। আর এক ভাইয়ের আছে, ওনার আমার এক্স্যাক্টলি পার্টিকুলারলি আপনার জিনিসটা আমি বুঝি নেই, আপনারা ডিসকাস করেন, আমার কার্ড নিয়ে আমরা যদি হেল্প করতে পারি। এইটা একটা। আরেকটা বলে সিএসআর থেকে, সিএসআর এ কিন্তু বাংলাদেশ ব্যাংক বলেই দিছে এডুকেশনে হইতে হবে এত, মেডিকেলে হইতে হবে এত, আর হচ্ছে এনভায়রনমেন্টে হইতে হবে এত, বাকিটা 20%, এনভায়রনমেন্টে 20%। তো এনভায়রনমেন্টের ক্ষেত্রে যেই সেক্টরগুলো বলছে এটার সাথে লাগাই দিছে কনসেশনাল ল। এখন ওই প্রজেক্টগুলোই আমরা পাচ্ছি না। এজ এ ব্যাংক আমি কিন্তু, আপনারা কিন্তু যারা এনজিও তারা কিন্তু বিভিন্ন ওর কভারেজ কিন্তু অনেক বেশি, সেই জায়গায় কিন্তু ওটার সাথে একেবারে রুরাল এলাকায় কভারেজ, কিন্তু এজ এ ব্যাংক আমরা কিন্তু হচ্ছে ধরেন সব জায়গায় নাই, আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ওই লেভেলে রিচ করে নাই, যার কারণে আমরা ওখানে রিচ করতে পারি না।
তাই আমরাও কিন্তু এখন এনজিও বিভিন্ন অর্গানাইজেশন গুলো আছে, দিস ইয়ার উই সাইন 5 এগ্রিমেন্ট উইথ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, যেখানে সোশ্যাল সিএসআর ফান্ড থেকে করবো। আমরা হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডশিপের সাথে করছি, যেটা হচ্ছে কোস্টাল এরিয়ার প্ল্যান্টেশন করবে, দেন হচ্ছে এরকম আরো ইউএনএইড এর সাথে করছি, এরকম আরো আমরা অনেকগুলা 5টা করছি। আর দেন হচ্ছে আরেকটা ফার্মেসির সাথে করছি, অনলি রিক্রুট দ্য ওমেন। আমাদের দেশে দেখবেন হচ্ছে মেয়েদের ফার্মেসিতে গেলে অনেক সময় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কোনো কিছু কিনতে গেলে, ওই ফার্মেসি চালাবে অনলি ওমেনরা। ওই ধরনের কিছু ইনিশিয়েটিভস কিন্তু আমরা সোশ্যাল থেকে নিচ্ছি। এইরকম আসলে আমরা পারবো, কিন্তু আমরা পারতেছি না কেন? আমরা নেটওয়ার্ক, কালেকশন, ডিস্ট্রিবিউট ধরে এটা অ্যাসোসিয়েটেড হয়, তো আরেকজনের সাথে লিঙ্কেজ করে করতে পারি। ওকে ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার ওই ইয়াং পিপলের কাছে ফেরত যাই। তার প্রশ্নটা হচ্ছে তারা হচ্ছে একটা হিট কমিয়ে আনার জন্য কোনো একটা ইকুইপমেন্ট তৈরি করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে ইয়াং পিপলরা এরকম প্রতি বছর কিছু কিছু ইনোভেশন আনার চেষ্টা করছে, ছোট একটা মেশিন নিয়ে আসছে। বলতে পারবো, ধরুন হচ্ছে ব্যাংকের একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড করতেছে, প্রত্যেকটা ব্যাংকে তার বছরের 1% প্রফিটের একটা ফান্ড জমা হয়। সেই ফান্ডটা নিয়ে একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হচ্ছে, যেখানে বাংলাদেশে 40টা ব্যাংকের এমডিরা ওটা ডিরেক্টর থাকবে, শেয়ার হোল্ডার থাকবে। ওই ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু এই ধরনের ফাইন্যান্সিং খুঁজতেছে, ঠিক আছে? আমার মনে হয় ভেঞ্চার ক্যাপিটালের যে মডালিটি ওইটাও খুবই ইন্টারেস্টিং। জাস্ট এটা এখন ইনকর্পোরেশনের জন্য দিছে, আগামী বছরে এটা ওইটা লাইভে যাবে, গেলে কিন্তু ওরা এগুলা অলমোস্ট 600 কোটি টাকা জমে গেছে, ঠিক আছে? তাছাড়াও আপনি শেয়ার করতে পারেন, আমরা দেখতে পারি যে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন কি আছে? এই প্রশ্নের জবাব শুনতে শুনতে আর কোনো প্রশ্ন, কোনো কিছু যোগ করতে চান কেউ? ওকে, যোগ করতে যদি না চান তাহলে আমরা যাব আমাদের এই সেশনের চেয়ারপারসনের সভাপতির কাছে। আমাদের সভাপতিত্ব করছেন এই সেশনে মনিরুদ্দিন শামীম ভাই। শামীম ভাই সকলের কথা বেশ মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নোটও নিয়েছেন। আমরা আশা করছি তিনি সবগুলো বিষয়ের একটা কম্পিলেশন আমাদেরকে দেবেন। একই সাথে হচ্ছে আমরা তৃতীয় দিন আমরা একটা আমাদের ডিক্লারেশন তৈরি করব। আমরা এই সম্মেলন থেকে কী পেলাম, যেটা আমরা পলিসি ইনফ্লুয়েন্সার যারা আছে তারা, পলিসি মেকার যারা আছে তারা এবং আপকামিং পলিসি মেকার যারা আছে তারা, অনেকে বলেছেন যে যারা পলিউটার তাদেরকে কী কারণ আমরা বার্তা দিই কি না, ডেফিনেটলি তাদেরকেও আমরা বার্তা দিই। সো ওইখানে কন্ট্রিবিউট করার জন্য নিঃসন্দেহে কিছু পয়েন্টস শামীম ভাই আমাদের জন্য রেখে যাবেন। শামীম ভাই ফলো।